শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে একটি ভিডিও। এর আগে কিন্তু 24টা এই ধরনের ভিডিও, অর্থাৎ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্স মানে শুরু থেকে শুরু যারা করছো তাদের জন্য যে ভিডিওগুলো আমি করছিলাম সেই সিরিজের 24টা ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে আপলোড হয়েছে। এটা 25 নম্বর ভিডিও। যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ এই ভিডিওর নিচে দেখো, ঠিক এর নিচে একটা ডেসক্রিপশন বক্স আছে, ওই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো। ওখানে কিন্তু আগে আপলোড হওয়া ট্রান্সলেশন বিগিনার্স অ্যান্ড লার্নার্সের সমস্ত ভিডিও পেয়ে যাবে। এছাড়াও পিকে দে সরকারের বইয়ের অনুশীলনীর অনেক ট্রান্সলেশন, অনেক প্রেসিস, এছাড়াও আরও অন্যান্য প্রেসিস এবং অন্যান্য ইম্পর্টেন্ট অনুবাদ তোমরা পাবে। এছাড়াও আরও অনেক কিছু লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। প্লিজ ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো। এছাড়াও দেখো ঠিক এখানটাতে একটা আই বাটন বা আই কার্ড আসছে, সেটা টাচ করলেও তোমরা আগে আপলোড হওয়া অনেক ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। এই ভিডিও দেখবার পরে সেগুলো দেখে নিতে পারো। তো দেরি না করে শুরু করব। আজ দেখাবো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি এর ডেফিনিট আর্টিকেল দি এর ব্যবহার, কোথায় বসে কোথায় না বসে ইত্যাদি। দেখো একটা একটা করে বাক্য আমরা ধরি। বিদ্যা বিনয় প্রদান করে, এটাকে সংস্কৃতে বলা হয় বিদ্যা দদাতি বিনয়ং, এভাবেও কিন্তু থাকতে পারে বা বলা যেতে পারত। তো এই সেন্টেন্সটার ট্রান্সলেশন কেমন হবে তোমরা একটু দেখো। বিদ্যা বিনয় প্রদান করে, প্রদান করে এর জন্য একটা ভিন্ন রকম ইংরেজি এখানে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। এখানে গিভ এই শব্দটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আর বিদ্যা ইংরেজি কী আর বিনয় ইংরেজি কী এটা আমাদের একটু জানতে হবে। বিনয় ইংরেজি হচ্ছে মডেস্টি, আর বিদ্যার জন্য আমরা ব্যবহার করতে পারি লার্নিং। এই বিদ্যা মানে হচ্ছে লার্নিং, ঠিক আছে। তাহলে বিদ্যা বিনয় প্রদান করে এই ইংরেজিটা লার্নিং বিগেটস। বিগেটস মানে এখানে প্রদান করে, বিগেটস মানে উৎপাদন করে, অনেক রকম হতে পারে। এখানে বিগেটস শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাহলে লার্নিং বিগেটস মডেস্টি, মডেস্টি হচ্ছে বিনয়, আর এই বিদ্যার জন্যে আমাদের লার্নিং, ঠিক আছে। এই বিদ্যার জন্য নলেজ আনাটা ঠিক হবে না। এই নলেজটা অন্য মানে নলেজ ব্যাপারটা হচ্ছে জ্ঞান, কোনো বিষয়ের উপরে জ্ঞান, সেটা আমরা পরে আরও সেন্টেন্স তাতে দেখবো আমরা। পরের বাক্যটা দেখো, দিন ও রাত্রি পর্যায়ক্রমে আসে। এই ইংরেজিটা কীরকম হবে দেখো, দিন ও রাত্রি। আচ্ছা, এইখানে একটা কথা তোমাদের বলার, সেটা হচ্ছে বিদ্যা বিনয় প্রদান করে। এইখানে যে বিদ্যা, এইটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এর আগে কিন্তু দি বসেনি। এটা নির্দিষ্ট কোনো বিদ্যা বোঝাচ্ছে না, এই জন্য এর আগে দি বসছে না। পরেরগুলো দেখো, দিন ও রাত্রি পর্যায়ক্রমে আসে, ঠিক আছে। এর মধ্যে যদিও কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন নেই, তবুও এটা আমরা একটু করে নিয়ে পরেরটা শিখব। দেখো, দিন ও রাত্রি পর্যায়ক্রমে আসে। দিন মানে ডে, রাত্রি মানে হচ্ছে নাইট, পর্যায়ক্রমে আসে। আসা ইংরেজি হচ্ছে কাম, আর পর্যায়ক্রমে হচ্ছে বাই টার্ন। এভাবে আমরা করে ফেলি। তাহলে ডে অ্যান্ড নাইট কাম বাই টার্নস। বোঝা গেল ব্যাপারটা? এই যে বাই টার্নস, এই বাই টার্নস মানে পর্যায়ক্রমে। আর একটু বলার যেটা, সেটা হচ্ছে বাই টার্নস পর্যায়ক্রমে মানে হচ্ছে একটার পরে আর একটা রিপিটেশন হবে না। কোনো একটা মানে ডে যেই চলে যাবে, অর্থাৎ দিন যেই শেষ হবে সেই রাত আসবে, দিনের পরে আবার দিন আসবে না, বা রাতের পরে আবার রাত আসবে না, উল্টোটা আসবে। এরপর তোমাদের জন্য একটা বাক্য রাখছি, সুখ ও দুঃখ পর্যায়ক্রমে আসে। সুখ ও দুঃখ পর্যায়ক্রমে আসে, এই বাক্যটা তোমাদের জন্য। ভিডিওটা পজ করে একটু ভেবে নাও, সুখ ইংরাজি কি, দুঃখ ইংরাজি কি। তোমরা জানো সুখ ইংরেজি হ্যাপিনেস, এটা তোমাদের মাথায় চলে আসবে। কিন্তু এই যে আচ্ছা, সুখ ইংরেজি হ্যাপিনেস, এখানে তোমরা এনজয় বা এই ধরনের কোনো শব্দ ব্যবহার, প্লেজার এই ধরনের কোনো শব্দ ব্যবহার না করাই কিন্তু ভালো, মানে হবে না সেটা। সুখ ইংরেজি এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাপিনেস। এইবারে দুঃখ তোমাদের মনের মধ্যে কিন্তু উকিঝুঁকি মারছে সরো এই শব্দটা। কিন্তু এই যে যখন আমরা সুখের বিপরীতে যখন দুঃখ বলি, তখন সেটাকে মিজারি ব্যবহার করা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেশি ভালো হয়, ঠিক আছে। তাহলে সুখ হচ্ছে হ্যাপিনেস, আর দুঃখের জন্য আমরা ব্যবহার করব মিজারি, ঠিক আছে। আর প্লেজারের উল্টো সরো হয়। যাই হোক, ওটা এখানে আলোচ্য বিষয় না। পর্যায়ক্রমে আসে, এটা তো তোমরা দেখেই নিলে। তাহলে কি হবে তোমরা একটু বলো, মানে ভাবো। দেখো, হ্যাপিনেস অ্যান্ড মিজারি, যেটা বললাম দুঃখ মানে সুখ এবং দুঃখ, এইটা কিন্তু আমরা মিজারি করলাম, ঠিক আছে। মিজারি হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা, সুখ মানে হচ্ছে সুখের অবস্থা, অর্থাৎ তার ধন সম্পত্তি ইত্যাদি সব কিছু, মনের শান্তি আছে, শরীর সুস্থ আছে, এইটাকে সামগ্রিক ব্যাপার নিয়ে বলছে হ্যাপিনেস। আর মিজারি মানে হচ্ছে অর্থের কষ্ট হতে পারে, শারীরিক অসুস্থতা হতে পারে, বা অন্য অশান্তি হতে পারে, এই সব কিছু মিলে মিজারি। পর্যায়ক্রমে আসে, তাহলে কাম হবে। আচ্ছা, কামের সাথে এস যুক্ত হবে না, তার কারণ এখানে কিন্তু সাবজেক্ট দেখো, হ্যাপিনেস এবং মিজারি এই দুটো ডাবল মানে সিঙ্গুলার নয়, এটা প্লুরাল সাবজেক্ট, তাই এখানে কাম হবে। আচ্ছা, এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, বাই টার্নস হবে, সরি, কাম বাই টার্নস। ওকে,
বোঝা গেল ব্যাপারটা। পরের বাক্য দেখো, ক্ষমা একটি মহৎ গুণ। এই যে ক্ষমা, এই ক্ষমাটা কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এর আগে যেটা ছিল হ্যাপিনেস অ্যান্ড মিজারি, এই দুটো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল, ঠিক আছে? এদের আগে কিন্তু দি বসেনি। দেখো, ক্ষমা একটি মহৎ গুণ, এই যে ক্ষমা একটি মহৎ গুণ, এই ক্ষমা কার ক্ষমা সেটা কিন্তু নির্দিষ্ট করে কিছু বলছে না, তাই এক্ষেত্রে এর আগে দি বসবে না। ক্ষমা ইংরেজি হচ্ছে ফরগিভনেস, মহৎ গুণ, গুণ ইংরেজি হচ্ছে ভার্চু, আর এই যে মহৎ, এই মহতের জন্য আমাদের আনতে হবে নোবেল ভার্চু, নোবেল, ঠিক আছে? তাহলে কী হলো দেখো, ইংরেজিটা ফরগিভনেস মানে ক্ষমা, ইজ হয় এ নোবেল, এই নোবেল মানে হচ্ছে মহৎ, এই মহৎটা গ্রেট হবে না, এটা হবে নোবেল ভার্চু, ভার্চু মানে হচ্ছে গুণ। ওকে, গ্রেট শব্দ হতো যদি কিনা কোনো ব্যক্তির প্রশংসা করে আমরা এরকম বলতাম, সেক্ষেত্রে হতো। কোনো গুণের প্রশংসা করে যখন আমরা মহৎ বলি, তখন আমাদের এই নোবেল শব্দটা ব্যবহার করতে হয়, এটা মাথায় রাখতে হবে। পরের বাক্য তোমাদের জন্য, দয়া একটি মহৎ গুণ। দেখো, দয়া একটি মহৎ গুণ, এক্ষেত্রেও দয়া কিন্তু নির্দিষ্ট কারোর দয়া বলছে না, তাই এর আগে দি বা ডেফিনিট আর্টিকেল হবে না। দয়া ইংরেজি কি? দয়া ইংরেজি কাইন্ডনেস, কোনো কোনো ক্ষেত্রে দয়ার অন্যরকম ইংরেজিও ব্যবহৃত হবে, পরে আমরা দেখব। দয়া হচ্ছে কাইন্ডনেস, একটি মহৎ গুণ, তোমরা একটু আগেই শিখলে, তাহলে ইংরেজিটা কী হবে? ভিডিও পজ করে ভাবো। দয়া হচ্ছে কাইন্ডনেস, তাহলে কাইন্ডনেস ইজ এ নোবেল ভার্চু। এই নোবেল মানে হচ্ছে কোনো গুণের মহত্ব, যখন মাহাত্ম্যের কথা বলে তখন নোবেল হয়, আগেও বললাম, আর ভার্চু মানে গুণ। পরের বাক্য দেখো, ঈশ্বরের দয়া অসীম। দেখো, এতক্ষণ পর্যন্ত যত অ্যাবস্ট্রাক্ট নাউন দেখালাম, তার আগে কিন্তু কোথাও আমরা দি বসাইনি বা ডেফিনিট আর্টিকেল বসাইনি। এইবারে দেখো, ঈশ্বরের দয়া, দয়াটা কার? ঈশ্বরের। এই ঈশ্বরের দয়া কিন্তু নির্দিষ্ট হয়ে গেল, তাই না? সুতরাং এর আগে আমাদের দি শব্দটা ব্যবহার করতে হবে। আর অসীম, অসীম ইংরেজি কি? অসীম ইংরেজি তোমাদের মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, আমি বলছি একটু পরেই। দেখো, ঈশ্বরের ইংরেজি কি? ঈশ্বরের ইংরেজি হচ্ছে গড। দয়া ইংরেজি কি? দয়া ইংরেজি তোমরা যেটা ভাবছো, দয়া ইংরেজি কাইন্ডনেস, কিন্তু কাইন্ডনেসটা সাধারণত মানুষের ক্ষেত্রে হয়। ঈশ্বরের ক্ষেত্রে যখন এই দয়া হয়, সেটা একটু বৃহত্তর অর্থে, সেক্ষেত্রে কাইন্ডনেস লিখলে যে হবে না তা না, কিন্তু এখানে যদি আমরা দ্য মার্সি করি, এই শব্দটা কিন্তু বিশেষভাবে উপযোগী হবে। কিন্তু তোমরা যদি এখানে কাইন্ডনেস করো তাতেও হবে, অসুবিধা নেই। আচ্ছা, দ্য মার্সি, কার মার্সি? কে মার্সি করছে? ঈশ্বরের মার্সি, তাহলে অফ গড, ঈশ্বরের দয়া। ওকে, এটা হয় অসীম, তাহলে হওয়ার জন্য হয় হচ্ছে ইজ ইনফিনিট। আচ্ছা দেখো, ইনফিনিট মানে হচ্ছে অসীম, এটা কিন্তু ইনফিনিটি হবে না। এখানে যখন ওয়াই বসাবো তখন তার মানে হয়ে যাবে অনন্ত, সেটা একটা অন্য ব্যাখ্যার ব্যাপার, ঠিক আছে? ওই ইনফিনিটি যেটা, সেটা হচ্ছে ইজ এ কোয়ালিটি অফ বিং ইনফিনিট। তো ইনফিনিট, এই অসীম যখন আমরা ব্যবহার করব, অসীম শব্দটা যখন ব্যবহার করব, তখন ইনফিনিট লিখব। এখানে কিন্তু ইনফিনিটি হবে না, ইনফিনিটি মানে অনন্ত, ঠিক আছে? তাহলে ঈশ্বরের দয়া অসীম, দ্য মার্সি অফ গড ইজ ইনফিনিট। নেক্সট বাক্য তোমাদের জন্য, যাই হোক, এই বাক্যটা দেখো, নিউটনের জ্ঞান প্রসিদ্ধ। এই বাক্যটা কিভাবে ট্রান্সলেশনটা হবে দেখো, নিউটনের জ্ঞান প্রসিদ্ধ। জ্ঞান কার? নিউটনের, সেটা প্রসিদ্ধ। এই যে প্রসিদ্ধ, নিউটনের জ্ঞান প্রসিদ্ধ, এই প্রসিদ্ধ মানে হচ্ছে খ্যাত হওয়া, অর্থাৎ নিউটন জ্ঞানী হয়ে পৃথিবীর কাছে খ্যাতি লাভ করেছেন, সেই খ্যাত হওয়ার জন্যে এখানে প্রসিদ্ধ শব্দটা ব্যবহৃত হচ্ছে। আর এই যে জ্ঞান, এই জ্ঞান কিন্তু কী হবে বলো তো? এই জ্ঞানটা হবে হচ্ছে নিউটনের যে জ্ঞান মানে উইজডম, ঠিক আছে? এই নিউটনের জ্ঞান মানে উইজডম। জ্ঞান মানে যে নলেজ, মানে জ্ঞানের ইংরেজি যে নলেজ, সেটা অন্যত্র ব্যবহৃত, অন্যভাবে ব্যবহৃত হয়, সেটাও দেখাচ্ছি। তাহলে নিউটনের জ্ঞান প্রসিদ্ধ, ইংরেজিটা হবে দ্য উইজডম অফ নিউটন ইজ ফেমাস। কেন প্রসিদ্ধর জন্য ফেমাস বসালাম? কারণ নিউটনের যে উইজডম, এটা জগৎ বিখ্যাত, মানে জগতে তিনি বিখ্যাত হয়েছেন, তাই তিনি ফেমাস হয়েছেন, সেই জন্যেই এইরকম ইংরেজি ব্যবহৃত হয়েছে। এবং এখানে কিন্তু ডেফিনিট আর্টিকেল দি ব্যবহৃত হচ্ছে, তার কারণ নিউটনের যে জ্ঞান, সেই জ্ঞানকে নির্দিষ্ট করা হচ্ছে, তাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই উইজডম অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট বাক্য তোমাদের জন্য, জগদীশচন্দ্রের জ্ঞান প্রসিদ্ধ। একই রকম, একদম সব এক। তোমরা বলো কী হবে, ভিডিওটা পজ করে ভেবে নাও, আশা করি ভেবে নিয়েছো। দেখো, একদম একই রকম, তাহলে দ্য উইজডম অফ জগদীশচন্দ্র ইজ ফেমাস, বোঝা গেল। পরের বাক্য তোমাদের দেখো, এই বাক্যটা তো দেখাই, রবীন বাবুর ইতিহাসের জ্ঞান গভীর। এই যে একটু আগেই করলাম জ্ঞান, দুরকম জ্ঞান করা হলো এখানে, নিউটনের জ্ঞান, জগদীশচন্দ্রের জ্ঞান, দুই বিজ্ঞানীর কথা বলা হলো। এইখানে রবীনবাবুর ইতিহাসের জ্ঞান, অর্থাৎ রবীনবাবুর যে ইতিহাস বিষয়টা, সেই বিষয়ের উপরে তার জ্ঞান, সেই বিষয়ের উপরে কোনো মানুষের যে জ্ঞান থাকে, সেই জ্ঞান মানে কিন্তু উইজডম না।
উইজডম মানে একটু বুদ্ধি, বুদ্ধিমত্তা ইত্যাদি বোঝায়, কিন্তু যখন কোনো বিষয়ের উপরে জ্ঞান বোঝায় তখন কিন্তু সেটা নলেজ হয়ে যায়। মানে ওই বিষয়ের যে তথ্যভিত্তিক জ্ঞান, অর্থাৎ ইতিহাসের যে কোনো প্রশ্ন তাকে যদি করা হয় আশা করা যায় সে উত্তর দিয়ে দেবে। তার মানে তার যে জ্ঞান ইতিহাসের প্রতি সেইটা খুব গভীর। বোঝা গেল? এই গভীর মানে কিন্তু ফেমাস হবে না, এটা অন্য কিছু হবে, সেটা বলছি। তাহলে রবিন বাবুর ইতিহাসের জ্ঞান, আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এই জ্ঞান কেন এখানে নলেজ হবে। এই নলেজ মানে হচ্ছে ওই বিষয়ের উপরে সে কতটা জানে, নো মানে জানা, তার থেকে নলেজ এসছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে রবিন বাবুর ইতিহাসের জ্ঞান গভীর। আর এই গভীর কোনো বিষয়ের উপরে কারোর যদি গভীর জ্ঞান থাকে, গভীর নলেজ থাকে, ঠিক আছে, কোনো প্রফেশনের উপরে যদি কারোর গভীর মানে জানাশুনো থাকে, সেইটা কিন্তু সাউন্ড শব্দটা আমরা ব্যবহার করি। দেখো সেটা কীরকম হলো, রবিন বাবুজ নলেজ মানে রবিন বাবুর জ্ঞান অফ হিস্ট্রির রবিন বাবুর যে জ্ঞান, সেই জ্ঞান কার জ্ঞান? সেটা হচ্ছে হিস্ট্রির জ্ঞান, মানে ইতিহাসের যে জ্ঞান রবিন বাবুর আছে সেটা হয় সাউন্ড। কি বললাম? যে কোনো বিষয়ের উপরে যখন গভীর জ্ঞান হয় সেই গভীর জ্ঞানটাকে আমরা প্রকাশ করি ইংরেজিতে সাউন্ড শব্দটা দিয়ে। এখানে কিন্তু ডিপ হবে না, ঠিক আছে? পরের বাক্য দেখো তোমাদের জন্য, নরেশবাবুর ভূগোলের জ্ঞান গভীর। একই রকম হবে, কি হবে? তাহলে নরেশবাবুর ভূগোলের জ্ঞান গভীর, জ্ঞান ইংরেজি এখানে নলেজ, গভীর তো সাউন্ড। তাহলে কী হবে? দেখো নরেশবাবুস নলেজ অফ জিওগ্রাফি ইজ সাউন্ড। বোঝা গেল? খুবই সহজ বাক্য। পরের বাক্য দেখো, নেতাজি সুভাষচন্দ্রের দেশপ্রেম প্রশংসনীয়। ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্রের দেশপ্রেম প্রশংসনীয়। বেশ, নেতাজি সুভাষচন্দ্রের দেশপ্রেম প্রশংসনীয় এইটা কীরকমভাবে হবে একটু দেখো। আগের বাক্যের ক্ষেত্রে একটা কথা বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে নরেশবাবুর ভূগোলের জ্ঞান গভীর। এই ক্ষেত্রেও কিন্তু দেখো এই নলেজের আগে দি বসবে না, কারণ এখানে বাবুস যখন আমরা ব্যবহার করছি তখন তারপরে যে নলেজ ব্যবহার করছি সেই জন্য এখানে দি আসবে না। কিন্তু যদি আমরা এই নলেজ শব্দটাকে আগে নিয়ে যেতাম, যে দি নলেজ অফ নরেশবাবু, যদি এইভাবে আমরা করতাম সেক্ষেত্রে দি আসার কথা ছিল। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু যখন আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব সেই ক্ষেত্রে কিন্তু দি আসবে না। বোঝা গেল? পরের বাক্য দেখো কি বলছে, নেতাজি সুভাষচন্দ্রের দেশপ্রেম প্রশংসনীয়। দেশপ্রেম ইংরেজি কি? প্যাট্রিয়টিজম। কার দেশপ্রেম? নেতাজি সুভাষচন্দ্রের। তাহলে এই যে দেশপ্রেম কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের, এটা কিন্তু নির্দিষ্ট হচ্ছে, দি বসবে। প্রশংসনীয় ইংরেজি হচ্ছে প্রেইজওয়ার্দি। দেখো ইংরেজিটা কী হবে? দ্য প্যাট্রিয়টিজম অফ নেতাজি সুভাষচন্দ্র ইজ প্রেইজওয়ার্দি। বোঝা গেল? খুবই সহজ বাক্য। এইরকম বাক্য একটা তোমাদের জন্য, ঈশ্বরচন্দ্রের দয়া প্রশংসনীয়। ঈশ্বরের দয়া নয় কিন্তু ঈশ্বরচন্দ্র মানে বিদ্যাসাগর, তার যে দয়া, এই দয়া ইংরেজি কিন্তু মার্সি না, এই দয়া ইংরেজি হবে এখানে কাইন্ডনেস। ঠিক আছে, তো মার্সি করলে যে একেবারে ভুল হবে এমনটা নয়, তবে এই ক্ষেত্রে কাইন্ডনেস করা বেশি ভালো। তাহলে ঈশ্বরচন্দ্রের দয়া প্রশংসনীয় ইংরেজিটা কী হবে? দ্য কাইন্ডনেস অফ ঈশ্বরচন্দ্র ইজ প্রেইজওয়ার্দি। তোমাদের একটু আগেই বললাম প্রেইজওয়ার্দি মানে হচ্ছে প্রশংসনীয়। তাহলে আশা করি তোমরা বাক্যগুলো বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আশা করতে পারি। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করো যাতে এই ধরনের ভিডিওর একটি নোটিফিকেশনও তুমি মিস না করো। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আরও কী প্রয়োজন বা কী অসুবিধা, আমি সময় মতো তোমাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করব। আসি, আবার দেখা হবে পরের ভিডিও। ভালো থেকো।